তোমাদের তরফ থেকে সামওয়ান জাস্ট ছোট একটি সূরা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ জানো? বলো। অর্থ হচ্ছে, আপনি বলুন হে নবী, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তিনি জন্ম নেননি, তার মতো কেউ নেই। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের আলোচনা আমরা সিএ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার চ্যাপ্টার হলো লেজার অ্যাকাউন্টিং অ্যান্ড ডাবল এন্ট্রি। আচ্ছা, লেজার অ্যাকাউন্টিং, লেজার জিনিসটা কি? প্রথম কথা হলো, আমরা জানি যে কোনো ট্রানজ্যাকশনে ডেবিট এবং ক্রেডিট দুটো ভাগে ভাগ করা হয়। এরকমভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন ডেবিট ক্রেডিট করে করলাম। তাহলে এই ট্রানজ্যাকশনগুলো হলো রেকর্ড করা হলো। এই ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করার পর আমাদেরকে আবার কি করতে হবে? ট্রানজ্যাকশনটাকে অন দ্য বেসিস অফ নেচার এটাকে সামারাইজ করতে হবে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে আমার কাছে ৫,০০০ টাকা আছে, গত বছর ট্রানজ্যাকশন করার পর আমার কাছে ৫,০০০ টাকা ছিল, তাহলে ৫,০০০ টাকা হলো ওপেনিং ব্যালেন্স। এই বছর কি করলাম, সেই ৫,০০০ টাকা থেকে ২,০০০ টাকা দিয়ে আমি কিছু প্রোডাক্ট কিনলাম। তাহলে প্রোডাক্টটা একটা ট্রানজ্যাকশন রেকর্ড হইল, পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, তাই তো? আবার কি করলাম, মাসের শেষে আমি স্যালারি পাইলাম, তাহলে আমার জন্য হলো স্যালারি ইনকাম, ক্রেডিট, ক্যাশ ডেবিট, নাকি স্যালারি ডেবিট হবে? স্যালারি দিকে ডেবিট হয়ে হ্যাঁ, স্যালারি ইনকাম। এখানে বুঝতে হবে যে ক্যাশ ইনফ্লো না আউটফ্লো। আমি আগেই বলেছি ডেবিট ক্রেডিট চেনার ইজিয়েস্ট ওয়ে হলো ক্যাশ টাকা আসলো না গেল এটা আগে দেখবা। ক্যাশ যদি আসে ক্যাশ ডেবিট, যেহেতু আমি স্যালারি পেয়েছি, আমার কাছে ক্যাশ টাকা আসলো, তো এইখানে ক্যাশ ডেবিট, স্যালারিটা ইনকাম, আমার জন্য ইনকাম হয়ে যাবে, স্যালারি ইনকাম ক্রেডিট। হ্যাঁ, বোনাস পাইলাম মনে করো আরো ২০,০০০ টাকা, একইভাবে বোনাস ইনকাম ক্রেডিট, ক্যাশ ডেবিট। তারপরে কি হলো, মাসের শেষে আমি কি করলাম, খরচ করলাম। ঈদের জন্য বিভিন্ন টাকা খরচ করলাম। কত টাকা খরচ করলাম? কথার কথা ৪০,০০০ টাকা খরচ করলাম। তাহলে ৪০,০০০ টাকা ক্যাশ আউট হয়ে গেল, ক্যাশ ক্রেডিট হয়ে গেল। এখন যদি এটা কোরবানির জন্য খরচ করি, তাহলে আমরা ওই খরচটাকে ডেবিট করে দিলাম। তা আমরা ট্রানজ্যাকশনগুলো এরকমভাবে ডেবিট এবং ক্রেডিট করে রেকর্ড করলাম। এখন এটা অল ট্রানজ্যাকশন যখনই এটা ডেবিট এবং ক্রেডিট করা হয়, এটার করার পর আমাদেরকে একটা সামারাইজিং করতে হবে, গ্রুপিং করতে হবে এবং ব্যালেন্স বের করতে হবে। এই যে সামারাইজিং, গ্রুপিং এবং ব্যালেন্স বের করব একটা নির্দিষ্ট ফরম্যাটে, একটা নির্দিষ্ট টেমপ্লেটে, যে টেমপ্লেটের মাধ্যমে এই রেকর্ডগুলো ব্যালেন্স করব কি ওয়াইজ, হেড ওয়াইজ, অ্যাকাউন্টিং হেড ওয়াইজ। আমরা ডেবিট এবং ক্রেডিট এই ব্যালেন্স বের করব। এই ব্যালেন্স বের করার নামটা হলো, যেই একটা স্টেটমেন্ট বের হবে সেই স্টেটমেন্টের নাম হলো
অ্যাকাউন্টিং এর ভাষায় এটাকে বলা হয় লেজার। আমি যদি বলি আমার এখন ক্যাশ টাকা কত টাকা আছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট একটি লেজার। সেই ক্যাশ অ্যাকাউন্ট লেজারের মধ্যে আমার একটা ওপেনিং ব্যালেন্স থাকবে কত টাকা, কথার কথা 5,000 টাকা। ওপেনিং ব্যালেন্স কোন পাশে থাকবে, যেহেতু আমার এটা সারপ্লাস, এটা ডেবিট সাইডে থাকবে। এবং তাহলে এখানে টাকার কলাম তিনটা থাকে ইউজুয়ালি, আধুনিক লেজারে টাকার কলাম থাকে তিনটা, একটা হলো ডেবিট, আর একটা হলো ক্রেডিট, আর একটা হলো ব্যালেন্স। তাহলে ব্যালেন্স 6,000 টাকা আমার হইল। এবার হলো কি, আমি যে 4,000 টাকা খরচ করলাম সেটা আমার ক্যাশ অ্যাকাউন্টের কোন সাইডে লেখা থাকবে, ক্রেডিট সাইডে লেখা থাকবে। আবার স্যালারি পাইলাম, বোনাস পাইলাম, এটা কোনটা লেখা থাকবে, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে লেখা থাকবে। এরপরে ঈদের জন্য যে খরচ করলাম সেটা ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে লেখা থাকবে। তো এইভাবে তাহলে 5,000-এর সাথে 50 যোগ 20, তাহলে 75,000 টাকা হলো, 4,000 টাকা বিয়োগ গেল। তাহলে ডিউরিং দি ইয়ারে আমি যদি ট্রানজ্যাকশনগুলো দেখি, ডিউরিং দি ইয়ারে ডেবিট সাইডে অর্থাৎ আমার জমার সাইডে 70,000 টাকা আসবে, কারণ আমি 70,000 টাকা পেয়েছি। আর ক্রেডিট সাইডে খরচ আসবে কত, 4,000 টাকা খরচ হইল, আর হলো 40,000 টাকা। তাহলে 44,000 টাকা আমার ক্রেডিট সাইডে আসলো। তাহলে ওপেনিং ব্যালেন্স 5,000, টোটাল ডেবিট সাইডে হলো 70,000, টোটাল ক্রেডিট সাইডে হলো 44,000। এভাবে ক্লোজিং ব্যালেন্স কত আসবে, 5,000 যোগ 70,000 বিয়োগ 44,000, ওই ব্যালেন্স যেটা আসে কত আসে দেখো, এই 31,000 টাকা ব্যালেন্সের কলামে কি ব্যালেন্স দেখাবে। এই 31,000 টাকা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ব্যালেন্স জিনিসটা কি, ব্যালেন্স জিনিসটাকে বলা হয় সারপ্লাস। কোন পাশে বেশি, ঠিক আছে? তাহলে আমার এখানে ডেবিট সাইডে সংখ্যাটা বেশি, এটাকে বলা হয় ডেবিট সারপ্লাস। তাহলে এই ব্যালেন্সটা আমার পজিটিভ ব্যালেন্স বা ডেবিট সারপ্লাস। এই 31,000 টাকা ডেবিট সারপ্লাস মানে হলো আমার কাছে 31,000 টাকা এখন জমা আছে, ঠিক আছে? এখন ধরো একটা ব্যাংক স্টেটমেন্ট আমি নিয়ে আসলাম, এই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে মাইনাস চিহ্ন দিয়ে লেখা আছে 20,000। এর মানে কি, আমি ব্যাংকের থেকে বেশি টাকা উঠাইছি, ব্যাংক আমার কাছে 20,000 টাকা পাবে, ঠিক আছে? এটা ব্যাংক তার স্টেটমেন্টে ডেবিট সাইডে দেখাবে, কিন্তু আমি যখন আমার নিজের হিসাব রাখবো, ব্যাংক কেন ডেবিট সাইডে দেখাবে, এটার কারণটা হলো ব্যাংক তোমাদের কাছে টাকা পায়, তাহলে ব্যাংকের জন্য এটা পজিটিভ, পজিটিভ। আচ্ছা, কাস্টমারের জন্য এটা, আমাদের জন্য এটা ক্রেডিট সাইডে বসবে, কারণ আমার জন্য এটা নেগেটিভ। আমি যদি ব্যাংকের সেই লেজারটা করি তাহলে আমি ডেবিট সাইডে দেখাবো কি কি জমা দিয়েছি, ক্রেডিট সাইডে দেখাবো আমি ব্যাংকের থেকে আরও টাকা উঠাইলাম কি উঠাইলাম। আর ব্যাংক স্টেটমেন্টে সাধারণ মানুষ বোঝার সুবিধার্থে ব্যাংক ডেবিট ক্রেডিট শব্দগুলো না লিখে ডিপোজিট আর উইথড্রল শব্দগুলো লেখে, হুইচ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর মানে দেয়ার ডিপোজিটর্স। আচ্ছা, তাহলে লেজার হলো এই জিনিসটা। তাহলে সাধারণত লেজারে কি কি থাকে, প্রথমে থাকে ডেট, অনেক সময় টাইমও লেখা থাকে, কারণ যখন তুমি একটা এন্ট্রি দিবা সিস্টেম জেনারেটেড, কম্পিউটার জেনারেটেড যেই এন্ট্রিগুলোতে সেখানে ডেট অ্যান্ড টাইম লেখা থাকে।
একদম উপরে কি থাকে, উপরে থাকে কোম্পানিটার নাম, যেই কোম্পানির লেজার করা হচ্ছে। এরপরে ঠিকানাটাও থাকে। তারপরে থাকে লেজারের অ্যাকাউন্টের নাম, এটা কোন কোম্পানি কি লেজার। যেমন একটু আগে আমরা বললাম ক্যাশ অ্যাকাউন্ট, লেজার নেম হলো ক্যাশ অ্যাকাউন্ট। আধুনিক লেজারের মধ্যে আরো কিছু লেখা থাকে, কোড নাম্বার থাকে। অ্যাকাউন্টিংটা কোড নাম্বার অনুযায়ী, কারণ কোড নাম্বার অনুযায়ী থাকলে কি হয়, এতে তোমার এটা যে এসএফপি বা ইনকাম স্টেটমেন্ট, বিভিন্ন জায়গায় ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোন কোন জায়গায় এটা ম্যাপিং করা হয়েছে এটা সহজেই বোঝা যায়। ওই জন্য কোড নাম্বার থাকে, লেজারের কোড নাম্বার থাকবে, লেজারের নাম থাকবে, আর কি থাকবে, পিরিয়ড দেওয়া থাকবে। তোমরা যদি ভালো লেজার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাও, ব্যাংক স্টেটমেন্টের দিকে খেয়াল করো। বিভিন্ন ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট এটাও এক প্রকার লেজার অ্যাকাউন্ট। তো এই জন্য হয়েছে কি, আধুনিক লেজার অ্যাকাউন্ট যেটা আমাদের বই পুস্তকে যে লেজার অ্যাকাউন্টের নমুনা দেওয়া আছে এইগুলোর মতো না। এই যে এই পাশে এই পাশে আধুনিক লেজার অ্যাকাউন্ট হলো ভেরি স্ট্রিক্ট। প্রথমে ডেট থাকবে, তারপরে টাইম থাকতে পারে, তারপরে থাকবে নেচার অফ অ্যাকাউন্ট, কোথায় থেকে আসছে গেছে। অনেক সময় এটার নিচে দিয়া ওই ন্যারেশনটাও থাকে, অর্থাৎ আর একটু ডিটেলস দেওয়া থাকে। এখন যদি আমি যে এক্সাম্পলগুলো দিলাম, এই এক্সাম্পলগুলো যদি বিস্তারিত লেখা থাকে, তাহলে হয়তো সেখানে লেখা থাকবে যে 4000 টাকার অ্যাকাউন্টে 4000 টাকায় লেখা থাকবে হৃদয়কে 4000 টাকা দেওয়া হয়েছে কি আনার জন্য, বিভিন্ন খাবার সহ অন্যান্য বিষয় আনার জন্য। হ্যাঁ, পরোটা, আলু ভাজি, ডিম ভাজি, বিভিন্ন জিনিস আনার জন্য হৃদয়কে 4000 টাকা দেওয়া হয়েছে, যেটার খরচ হয়েছে মানুষ কতজন এখানে, 10 জন মানুষের খাবারের ব্যবস্থা হয়েছে। এই যে বিস্তারিত যে জিনিসটা লেখা থাকবে এটাকে বলা হয় নেরেশন। ঠিক আছে, তারপরে কি থাকবে, ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে, ব্যালেন্স থাকবে। এখন সেটা যদি ডেবিট পাশে বসানোর প্রয়োজন হয় ফিগারটা ডেবিট পাশে বসানো থাকবে, ক্রেডিট পাশে বসানোর প্রয়োজন হবে ক্রেডিট পাশে বসানো। তাহলে আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে লেজার অ্যাকাউন্টটার কথা বললাম, এই লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স সর্বশেষে কত দাঁড়াইলো, 31,000 টাকা। তাহলে এটা হলো হিসাবের জিনিস। এটা আমার কম্পিউটারাইজ হিসাবে দেখা যাচ্ছে আমার ক্যাশের অ্যাকাউন্ট থাকার কথা কত, 31,000 টাকা। এখন আমি যদি আমার ক্যাশটা ক্যাশ বক্সে রেখে থাকি, এই ক্যাশ বক্সে যদি আমি টাকা গুনি কত টাকা পাবো, 31,000 টাকা থাকবে। এখন 1000 টাকার নোট হলো কথার কথা 30টা, 500 টাকার নোট হলো 2টা, এই মিলায় হলো 31,000 টাকা। এখন কোনো কারণে যদি 31,000 টাকার জায়গায় 29,000 টাকা থাকে, মানে কি, কোনো ট্রানজ্যাকশন আমি খরচ করেছি কিন্তু এটা রেকর্ড করা হয় নাই। ক্লিয়ার? আচ্ছা, 31,000 টাকার জায়গায় যদি 35,000 টাকা থাকে, কোনো পার্টির কাছে থেকে কিছু টাকা পাইছি, লেখা হয়নি, দুটোই হইতে পারে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে আমি সামহায়ার আই ডিড মিস্টেকস। কি মিস্টেক করেছি, কোনো খরচ লিখি নাই, অথবা কোনো কারো কাছ থেকে টাকা পেয়েছি এটা আমি লিখি নাই। না লেখার কারণে আমার ড্রয়ারের ক্যাশের সাথে আমার হিসাবের ক্যাশ মিলতেছে না। এটাকে অডিটের ভাষায় কি বলে, কি বলে? তোমরা ওই রিস্ক অ্যানালাইসিস করেছো? উপরে যে কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিলাম, CAUVAP কি অ্যাসারশন কি লেখা ছিল? হ্যাঁ, সেটা তো বলতে হবে। কমপ্লিটনেস, একুরেসি, এক্সিস্টেন্স, আর কি
আচ্ছা যাই হোক, এটা কি কমপ্লিটনেস না একুরেসির প্রবলেম? মানে হিসাবে নাই, কি আছে? হ্যাঁ, তাহলে এটাই হলো কমপ্লিটনেসের প্রবলেম। তার মানে কি, তুমি জিনিসটা, তোমার হিসাবটা কমপ্লিট না। একুরেসির প্রবলেমটা কি? একুরেসির প্রবলেমটা হলো হিসাবে একটা আছে কিন্তু বাস্তবে আরেকটা আছে, এটা হলো একুরেসি। আর এক্সিস্টেন্সের প্রবলেমটা হলো যে হিসাবে আছে বাস্তবে নাই। ঠিক আছে, হিসাবে লেখা আছে এখানে টেবিল আছে 5টা, কিন্তু এখানে টেবিল আছে কয়টা? বাস্তবে আছে দুইটা, একটাও নাই। মনে করো হিসাবে আছে 5টা টেবিল আছে, একটা টেবিলও নাই। এটা হলো এক্সিস্টেন্সের প্রবলেম। আর হিসাবে আছে 5টা, বাস্তবে আছে 4টা, এটা হলো একুরেসির প্রবলেম, একুরেট না। ঠিক আছে, আর কমপ্লিটনেসের প্রবলেমটা কি? হিসাবে কোনো টেবিল হিসাবে লেখা নাই কিন্তু বাস্তবে 4টা টেবিল আছে, হিসাবে কোনো টেবিল নাই, বাস্তবে 4টা আছে, এটা হলো কমপ্লিটনেস। তার মানে টেবিলগুলো বুকসের মধ্যে এন্ট্রি হয় নাই। সো ইফ ইউ ডু নট record any entry, it is called completeness problem. If you have already recorded but in real world there is no assets, then it is existence problem. If you recorded something but in real world result is different, it is accuracy problem. তাহলে ও কমপ্লিটনেস, একুরেসি, এক্সিস্টেন্স এই জিনিসগুলো ভালো মনে রাখবা। আচ্ছা, তাহলে লেজার অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আমরা বললাম। ডাবল এন্ট্রি বুক কিপিং, ডাবল এন্ট্রি বুক কিপিং হলো তুমি প্রত্যেকটা ট্রানজ্যাকশনটাকে ইকুয়াল দুইটা ফিগারে রেকর্ড করার যে প্রসিডিউর, এটাকে বলা হয় ডাবল এন্ট্রি বুক কিপিং। তো ডাবল এন্ট্রি বুক কিপিং আমি যদি বলি ইউ ওন এ কার ওর্থ 1000, কি হবে? কার কি পারচেজ হবে? গাড়ির ব্যবসা করলে পারচেজ হবে, গাড়ির ব্যবসা না করলে তারা সিরিয়ালে যায়। তো এটার আগে তো আরো এন্ট্রি আছে। The feature is something আচ্ছা, এখানে লিখছে if you were to purchase a car for 1000 cash, for instance, you would be affected in 2 ways. তাহলে কি হলো? হ্যাঁ, একটা কার কিনলাম ক্যাশ টাকা 1000 টাকা দিয়ে, এন্ট্রি কি হবে? পারচেজ অ্যাসেট না, তুমি হ্যাঁ মোটর ভেহিকেল বা অটোমোবাইলস ডেবিট, ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, তারপরে এই তো এই এন্ট্রিটাই আবার লেখছে
A month later, if you pay a garage 50, garage rent দিলা 50, কি হবে? ক্যাশ টাকা আসলো না গেল? তাহলে ক্যাশ ক্রেডিট, ডেবিট, গ্যারেজ রেন্ট ডেবিট। তারপরে বলছে, আচ্ছা এইটা এই এন্ট্রি বলছে, আমার মনে হয় না তোমাদেরকে ডেবিট ক্রেডিট শিখাইতে হবে। ডেবিট ক্রেডিট শেখানোর ডেবিট ক্রেডিট পারার ইজিয়েস্ট ওয়ে কি বলছিলাম? ক্যাশ টাকাটা আসলো না গেল আগে চিন্তা করবে, তাহলে আর তোমার ডেবিট ক্রেডিট কোনোদিন পেস্ট লাগবে না। আর অন্য কিছু নিয়ে চিন্তা করলেই পেস্টটা লাগবে, ও থেকে বেরিয়ে আসতে পারবে। ইন্টারেক্টিভ কোশ্চেন দেখি, ছোট ছোট কিছু কোশ্চেন আছে, পারো কিনা। আইডেন্টিফাই ডেবিট এবং ক্রেডিট ইন দি ফলোইং ট্রানজাকশন, ইগনোর VAT, bet. Okay. Bought a machine on credit from a cost 8,000. ক্যাশে কিনলে কি হইতো একটা মেশিন? তাহলে ক্যাশ আউট হইতো। এখন যদি ক্রেডিটে কিনো তাহলে ক্যাশ শব্দটার জায়গায় অ্যাকাউন্ট পেয়েবল হবে। তাহলে বলো মেশিনারি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ওকে, বা পেয়েবল ক্রেডিট, ট্রেড এন্ড অ্যাকাউন্ট পেয়েবল। বট গুডস অন ক্রেডিট ফ্রম বি, ও এখানে ফ্রম এ লেখা আছে, তাহলে ক্রেডিটর এ বা পেয়েবল এ। আচ্ছা, ব্রড গুডস অন ক্রেডিট ফ্রম বি কস্ট 5,000, এন্ট্রি কি হবে? গুডস পারচেজ আর বি ক্রেডিট পেয়েবল, বি অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, তাহলে আমরা যদি এটাকেই ফিনান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করি, তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের এসএফপিতে ট্রেড অ্যান্ড আদার পেয়েবল নাম থাকবে, সেখানে এটা নোটসে গিয়ে ডিটেলস থাকবে। তো পেয়েবল 8,000 হলো এ, বি হবে 500 বা হ্যাঁ 500, 8,500 এইভাবে আসবে। ঠিক আছে, তাহলে একটা হলো গ্রুপিং, আর একটা হলো লেজার। লেজার হলো অ্যাকাউন্টিংয়ের সর্বশেষ সীমানা ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেকর্ড করার জন্য। লেজার থেকে এটা গ্রুপ আসে, গ্রুপ থেকে সেটা একটা নোটের মধ্যে আসে, অনেক সময় লেজারও নোটের মধ্যে আসে। সেই নোট থেকে নোটের যে যোগফলটা, সেই যোগফলটা আইদার ইনকাম স্টেটমেন্টে যায় অথবা এসএপিতে যায়। এইভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেকর্ড করা হয়। তাহলে আমরা যদি বলি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা যেটা করি, তাহলে এটা কি? ইট ইজ এ সামারি স্টেটমেন্টস। দিজ আর সামারি স্টেটমেন্টস অফ মেনি ট্রানজ্যাকশনস। ঠিক আছে, ফর এ পার্টিকুলার পিরিয়ড। আমরা যদি 1 বছরের কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, এই 1 বছরে হয়তো বা ওই কোম্পানির 10,000 এন্ট্রি হয়েছে, 5,000 ট্রানজ্যাকশন হয়েছে, 5,000 ট্রানজ্যাকশানে কথার কথা 10,000 ডেবিট ক্রেডিট হয়েছে। সেই 10,000 ডেবিট ক্রেডিট থেকে মেবি 500 লেজার হয়েছে। সেই লেজার থেকে আমি যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয়তো 4-5 পাতা হয়েছে। তাহলে 4-5 পাতা থেকে একটা এসএফপি হয়েছে, একটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম নামে একটা স্টেটমেন্ট হয়েছে, ইকুইটি হয়েছে, তারপরে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো হয়েছে, তারপরে নোটস হয়েছে। এই যে নোটসগুলোতে বিভিন্ন নোটস থাকছে, এই নোটসগুলোতে লেজারের যে বিভিন্ন হেড বা গ্রুপ, সেই জিনিসগুলো আসতেছে। তাহলে আরো যদি চিন্তা করি, তাহলে সোল্ড গুডস অন ক্রেডিট টু সি, ভ্যালু 1,200, কি এন্ট্রি হবে? রিসিভেবল সি ডেবিট আর সেলস ক্রেডিট। পেড ডি, ওই যে ক্রেডিটর যে সাপ্লায়ার, ডি 300, কি হবে? ক্যাশ আসলো না গেল, ক্যাশ ক্রেডিট হবে, ডেবিট হবে ডি, পেবল ডি বা ক্রেডিটর ডি। কালেক্টেড 180 ফ্রম ই, এ ক্রেডিট কাস্টমার। পেড নেট ওয়েজেস 4,000,
ওয়েজেস কি হবে? ওয়েজেস ডেবিট, ক্যাশ ক্রেডিট, যেহেতু ক্যাশ চলে গেল। রিসিপ্ট, রেন্ট বিল 7,000 ফ্রম ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ডের কাছ থেকে বিল একটা এনে দিছে, বিল পাইলাম 700 টাকা। কি হবে? রেন্ট এক্সপেন্স ডেবিট আর খাতার মধ্যে দিয়ে দিই, তাহলে ক্যাশ হবে। ট্রেড পেয়েবল, ট্রেড পেয়েবল ক্রেডিট তাই না? অথবা অ্যাক্রুয়ালস হবে, অ্যাক্রুয়ালস থাকতে হবে। পেইড রেন্ট 700 টু ল্যান্ডলর্ড, জি, তাহলে ক্যাশ। ক্যাশ ক্রেডিট আর ডেবিট কি হবে? রেন্ট রেন্ট কয়বার ডেবিট রেন্ট হবে? পেয়েবলটা ডেবিট হবে। রেন্ট পেয়েবল অথবা Debit হবে, অ্যাক্রুয়ালস, যে cash শব্দটা লেখছো ওইটারে ডেবিট করবে। পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম 90, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডেবিট, ক্যাশ ক্রেডিট। আনসার এন্ড অফ দিস চ্যাপ্টার। এগুলো খুব সহজ অঙ্ক। আশা করি তোমাদের এগুলো নিয়ে সমস্যা হওয়া উচিত না, কি বলো? কি পারবা? এখন তুমি পারলা, তোমার এটা করতে লাগলো। এই অঙ্কেতে মার্ক আছে 5, ট্রানজ্যাকশন আছে 10টা, এক একটার জন্য কত মিনিট? হাফ মিনিট, তাই তো? তুমি ঠিকই করলা, এটুক করতে গিয়ে আধা ঘন্টা লাগে না। এই পারার কি কোনো মূল্য আছে? তার মানে কি তোমাকে অবশ্যই অন টাইমে সবকিছু করতে হবে। অন টাইমে সবকিছু করার নামই হলো মানে পারা। আর সারাদিন লাগায় পারলে কোনো লাভ নাই, ঠিক আছে? মিনিংলেস। এখানে যে লেজার অ্যাকাউন্ট দিয়েছে সিম্পলি একটা টি ফর্মে দিয়েছে। এই টি ফর্মে প্র্যাকটিস করতে পারো, যেহেতু তোমাদের বইয়ে এইভাবে আছে। টি ফর্মে প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করে একটু চেষ্টা করো এই জিনিসটা করো। এবার ভ্যাট, অ্যাকাউন্টিং ফর ভিএটি। ভ্যাট, ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট একটা জটিল বিষয়, তবে জটিলভাবে চিন্তা করলে জটিল বিষয়, সহজভাবে চিন্তা করলে এটা জটিল বিষয় না। আচ্ছা, ভ্যাটটাকে তুমি কিভাবে চিন্তা করলে তোমার কাছে সহজ লাগবে, এটার একটা খুব সিস্টেমেটিক পদ্ধতি আছে, এটা তোমাদেরকে বলে দিই। 1 নাম্বার কথা, ভ্যাট জিনিসটা কি সেটা বুঝতে হবে। ভ্যাট জিনিসটা কি? তো ভ্যাট আর মূল্য সংযোজন কর, সেটা কি বুঝায় বলো। বলো। এইভাবে চিন্তা করলে 1 মিনিটে আনসার দিতে পারবা পরীক্ষার খাতায়? 100 টাকার পণ্যে 15 টাকা যে এক্সট্রা দিলা কেনার সময়, এই 15 টাকাই ব্যাট। কি ব্যাট এটা? ইনপুট ব্যাট আর আউটপুট ব্যাট। প্রথমে ব্যাট জিনিসটা কি সেটা বুঝতে হবে। এইভাবে চিন্তা কমপ্লেক্স ওয়েতে তোমরা আসলে ওই যে একটা ইয়ে ছিল, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন।
তোমাদের বিদ্যাটা পুঁথিগত বিদ্যায় রয়ে গেছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাট বিদ্যাটা জিনিসটা কি এটা সহজে যদি বুঝতে পারো, অঙ্কের মধ্যে ব্যাটের সুপার কমপ্লেক্স ট্রানজ্যাকশন থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। সেই জিনিসটা কি তোমাদেরকে বুঝিয়ে বলি। এক নাম্বার কথা হলো, ব্যাট হলো কাস্টমারের টাকাও না, সাপ্লায়ারের টাকাও না, এই ব্যাটটা হলো সরকারের টাকা, সরকারের পাওনা। ঠিক আছে, দিস ইজ গভর্নমেন্ট ডিউজ। তাহলে ব্যাটের সাধারণ অবস্থা হলো সরকার আমার কাছে কিছু টাকা পাবে, এটার নাম হলো ব্যাট। ব্যাট হলো একটা আইন আছে, মূল্য সংযোজন কর ও আইন 2023, ও ইয়া হ্যাঁ হ্যাঁ সরি 2012, কারেক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট হলো 2023। তাহলে মূল্য সংযোজন কর আইন 2012 অনুযায়ী সরকার আমার কাছে টাকা পাবে। তাহলে ব্যাটের আইডিয়াল অবস্থান ফিনান্সিয়াল স্টেটমেন্টে, যদি আমি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, এটা কোথায় লেখা থাকবে? এসএফপির লায়াবিলিটির সাইডে থাকবে, এটাই তো। কিন্তু সরকারের একটা নিয়ম আছে, তুমি ব্যাট জমা না দিলে ঘর থেকে প্রোডাক্ট বের করতে পারবে না। এমনকি তুমি মাল আগে তৈরি করবা, তারপরে রাস্তায় পুলিশে ধরার পর ব্যাট দিবা, নাকি ব্যাট আগে জমা দিবা দিয়া তারপরে মাল বের করবা? তার মানে তোমার ব্যাট সরকারের ঘরে আগে কিছু পরিমাণ টাকা আনুমানিক ভিত্তিতে চালান কেটে, ট্রেজারি চালান বলে, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ডগুলো মনে রাখবা। ট্রেজারি চালান কেটে নির্দিষ্ট কোড নাম্বার দিয়ে, ব্যাটের আবার কোড নাম্বার আছে, কোন কোন খাতে কি কোড নাম্বার দিবা। এখন কিন্তু ডিজিটালাইজ সিস্টেম, তাহলে তুমি ব্যাটের সিস্টেমে ঢুকে কোড নাম্বার সঠিকভাবে দিয়ে সরকারের ঘরে কথার কথা 10,000 টাকা জমা দিলা। এই যে তুমি চালান একটা কেটে জমা দিলা, তোমার লেজারে একটা এন্ট্রি করতে হবে। এই এন্ট্রিটা এবং ব্যাটেরও নির্দিষ্ট একটা বুকস আছে, সেই বুকস রেকর্ডস রাখতে হবে। তাহলে এই যে এই চালানে টাকা পয়সা জমা দিয়ে যে ব্যাটের যে একটা বুকসে রেকর্ড রাখলাম, ওই বুকসটার এই ইয়েটার স্টেটমেন্টের নাম হলো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ক্লিয়ার? ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট এ তোমার সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে। তাহলে যখনই টাকা জমা দিলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে তোমার জন্য এটা একটা সারপ্লাস টাকা থাকবে। ঠিক আছে, তাহলে ব্যাট আমি জমা দিলাম কত? 10,000 টাকা। এবার এন্ট্রি করো, ভুলে যাও ব্যাটের এন্ট্রি, ভুলে যাও, এখন অ্যাকাউন্টিং এর এন্ট্রি আসো। এন্ট্রি কি হবে? ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এই ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের কোন হেডের সাথে মার্কিং থাকে, কোন হেডের আন্ডারে থাকবে মেপিংটা? অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্টস। এই হেডের ভিতরে এটা নোটে যদি আমি যাই, তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে একটা ইয়ে থাকবে, নোটসে একটা ফিগার থাকবে, যে ফিগারটার পরিমাণ 10,000 টাকা। তাহলে অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্টে থাকবে। ইউজুয়ালি ব্যাট হলো একটা লায়াবিলিটি, যেহেতু আগে টাকাটা জমা না দিয়ে প্রোডাক্ট বের করা যায় না, তাহলে এই জন্য হলো এই লায়াবিলিটিটাই অ্যাসেট হয়ে গেল, অর্থাৎ তুমি জমা দিয়ে রাখো, আগে থেকেই জমা দেবে। এটা কি হলো? সরকারের পাওনা। তাহলে এখন যে তুমি 10,000 টাকা জমা দিলা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে, সরকারের কোষাগারে যে জমা দিলা, এখন এটা তোমার অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্টে লেখলা, এটা কি অ্যাসেট না লায়াবিলিটি? এটা অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট কি জন্য? তুমি সরকারের কাছে 10,000 টাকা পাবা, এই জন্য এটা অ্যাসেট। তাহলে
যে জিনিস তোমার ইন ফিউচারে এটার বেনিফিট পাবা, এটার নাম হলো অ্যাসেট। আচ্ছা, তাহলে ব্যাট যেহেতু সরকারের পাওনা, ব্যাট সরকার আমার কাছে কখন পাবে? প্রতিষ্ঠান থেকে আমি আমার কাছে ব্যাট তখনই পাবে আমি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করি, তাই না? ব্যাট সরকার পাবে তখনই আমি যদি কারো কাছ থেকে টাকা পাই যে কোনো কারণে, তাহলে সরকার ওই যে টাকা পাওয়ার যে সোর্স, এই সোর্সের উপর যদি ব্যাট রুলস অনুযায়ী, ব্যাট অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্লিকেবল কোনো হয়, তাহলে সরকার পাবে। আমি যে প্রোডাক্টটা সেল করতেছি, ধরে নাও আমরা সাবান সেল করতেছি, তাহলে এই সাবান যে সেল করতেছি, এই সাবানের উপরে ব্যাট 15%, ধরে নাও 15% সরকারকে ব্যাট দিতে হবে। তাহলে একটা সাবানের দাম যদি প্রাইস হয় 60 টাকা, তাহলে ব্যাট হলো 15%, 60 টাকার উপরে 15%-এ 9 টাকা। তাহলে কাস্টমারের কাছে আমি বিক্রি ব্যাট সহ কত পাবো? 69 টাকা। আমি যেই কাস্টমারকে, এইটা হয়তো এমআরপিতে 75 টাকা হয়ে যাবে, আমি যে ডিলারের কাছে বিক্রি করবো, ডিলার আবার রিটেলারের কাছে বিক্রি করবে, রিটেলার আবার এন্ড কাস্টমারের কাছে বিক্রি করবে। এন্ড কাস্টমারের প্রাইস হলো 75 টাকা আর আমার প্রাইস হলো 69 টাকা। 60 টাকা আমার প্রাইস, 9 টাকা হলো সরকারের পাওয়া, এই হলো 69 টাকা। ক্লিয়ার? তাহলে সেলস কত? 69। আরে মিয়া 75 টাকা তুমি বিক্রি করতেছো নাকি? তুমি তো বিক্রি করতেছো 69, তো তুমি 75-এ যাচ্ছ কেন? আরেকজনের সেলস কি নিজের দেখালে হবে? হ্যাঁ বলো। সেলস 69, সেলস কত? তোমার টাকা কত? 60। 60-এর বাইরে কি ওই 9 টাকা তোমার? তাহলে সেলস হলো 60, 60। আচ্ছা, 9 টাকা কি এটা কি ব্যাট সরকার পাবে না আমি পাবো? সরকার পাবে। আমি যদি কোনো কিছু কারো কাছ থেকে টাকা পাই, ওই টাকার উপর সরকার আমার একটা টাকা পাবে। তাহলে 9 টাকা হলো ব্যাট। এই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি করবা? ডেবিট না ক্রেডিট? সেলস কি ডেবিট না ক্রেডিট? মানে মোটামুটি প্যাচ লাগাই দিছো, সহজ হিসাব জানো। আমি 69 টাকা একটা সাবান বিক্রি করলাম, ক্যাশ আসলো না গেল? ক্যাশ ডেবিট কত? 69। ক্রেডিট কত? ধরো ব্যাট নাই, ক্রেডিট কত? সেলস ক্রেডিট, তাই তো? ক্যাশ ডেবিট 60, সেলস ক্রেডিট 69। এখন আমি ক্যাশ ডেবিট 69 তো ঠিক আছে, সেলসের জায়গায় আমার টাকা কত? তাহলে সেলস কত হবে? 60। আর বাকি রইল কত? ডেবিট করবো না ক্রেডিট করবা? ক্যাশ লাগাই দিছো নাকি? ক্যাশ তো ডেবিট 69, আবার যদি 9 ডেবিট করো তাহলে হবে? তাহলে কি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 9, তাহলে ক্যাশ ডেবিট 69, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 9, রেভিনিউ বা সেলস, সেলস লেখো 60। ডেবিট কি শেষ? বুঝতে পারছো? তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার যে ব্যাট কখন ডেবিট হবে, কখন ক্রেডিট হবে। তাহলে এই যে সরকারের পাওনা, সরকার তোমার কাছে পাবে, ঠিক আছে? এইটাই হলো ওই যে প্রথমে যে জমা দিয়েছিল কত টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকা থেকে এই 9 টাকা, 10,000 টাকা ডেবিট সাইডে ছিল, এই 10,000 টাকা থেকে এই 9 টাকা ক্রেডিট মাইনাস যাবে, মাইনাস যায় এটা নেট হবে। আচ্ছা, এবার তুমি প্রোডাক্ট পারচেজ করলা, হ্যাঁ ঠিক আছে, রহিম স্টিল থেকে প্রোডাক্ট পারচেজ করলা। কি পারচেজ করলা? ধরো মেশিনারি পারচেজ করলা, প্রোডাক্ট না, মেশিনারি। মেশিনারি পারচেজ করলা কত টাকা? দেখি এটার উত্তর দিতে পারো কিনা। মেশিনারি পারচেজ করলা
5,000 টাকা, সেখানে ব্যাট দিলা কথার কথা, কোনো কারণে এটার উপর অ্যাপ্লিকেবল হলো 5% অ্যাপ্লিকেবল, ধর এমনি মনে করলাম অ্যাজাম্পশন 5,000 ইন্টু 5%, 250 টাকা। এখন রহিম স্টিলরে 5,250 টাকা বিল দিলাম। এখন বলো এন্ট্রি কি হবে? মেশিনারি পারচেজ কি পারচেজ হবে? না মেশিন লেখো এন্ট্রি লেখো। ক্যাশ টাকা গেল কত? 5,250 তো ক্যাশ টাকা আগে লেখো, কোন সাইডে হবে? তো লেখো ক্যাশ আগে লেখো, যেটা সুবিধা সেটা গেল। ক্যাশ ক্রেডিট 5,250। এখন ডেবিট করো। ডেবিট কত? মেশিনারি কত? ওকে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 250। এই হলো 5,250। এখন ব্যাট অথরিটি তোমার এটা দেখে বললো যে এই 250 টাকা আমি দিব না। কেন বললো? কথার কথা, ব্যাট অথরিটি নিয়ম করে দিল মেশিনের উপর কোনো মানে ব্যাট দেওয়া হইলে এই ব্যাট অ্যাডজাস্ট করতে দেওয়া হবে না, অথবা এই মেশিনারির উপর 250 টাকার উপর 10% অ্যাডজাস্ট করতে পারবে আর 90% করতে পারবে না। এন্ট্রি কি হবে? একই এন্ট্রি মেশিনারির সাথে যোগ করে দেবে। একটি কথা সব সময় মনে রাখবা, তুমি যে অংশটুকু ফেরত পাবা সেই অংশটার এই ব্যাট হিসাবে রাখবা, আর যে অংশ ফেরত পাবা না এটা ব্যাট হইলেও ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট হিসাবে লিখবা না। তাহলে এখানে ফেরত পাবা 25 টাকা, তাহলে বাকি যে 225 টাকা, এই 225 টাকা মেশিনারির সাথে যোগ হয়ে যাবে। একইভাবে তুমি পারচেজ করলা, পারচেজে যেই অংশটা ব্যাট ইনপুট অ্যাডজাস্টেবল হবে সেই অংশটাই যোগ করবা, আর বাকি অংশটা সেই অংশটাই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখবা, যে অংশটা ফেরত পাবা, আর যে অংশটা অ্যাডজাস্ট করতে পারবা, আর যে অংশটা অ্যাডজাস্ট করতে পারবা না সেই অংশটা তুমি লিখবা। এখানে কিছু নিয়ম কানুন আছে, বিপদ আছে। বিপদটা হইল তুমি যে কোনো প্রোডাক্ট কিনলা, সম্ভবত 60 ডেজ এরকম একটা টাইম বার আছে, এরপরে আর অ্যাডজাস্ট করতে পারবে না। এখন তোমার ডাইরেক্টর সাহেব কি করছে, কোনো এক কোম্পানিতে গিয়া মাল কেনার সময় মোটামুটি 1 বছরের মাল কিনে বসে আছে। 1 বছরের মাল 5 লাখ টাকা, 5 লাখ টাকার উপর 10% ব্যাট দিছে, ঠিক আছে, 50,000 টাকা ব্যাট দিছে। এখন তোমার সারা মাসে বিক্রি হয় 5,000 টাকা, অর্থাৎ 5,000 টাকার মাল প্রোডাকশন হয়, বিক্রি হয় 5,000। তুমি তো 2 মাসের বেশি অ্যাডজাস্ট করতে পারবে না। ধরো এই কারেন্ট মান্থ, আরো সামনে 2 মাস, তার মানে 3 5 15,000 পর্যন্ত অ্যাডজাস্ট হবে। এত কিনে বসে আছে কত? 50,000 টাকা। হ্যাঁ, তাহলে কোম্পানির একটা বড় লস হলো না? একটা বড় লস হলো তো, বেশি টাকা কিনা খুশিতে পাগল হইয়া বেশি পরিমাণে টাকা কিনছে। এতে করে কোম্পানির কি কি ক্ষতি হইলো বলো তো? 1 নাম্বার, তার ব্যাট বাবদ 50,000-এর থেকে আমি যদি 15,000-এর উপরে 10% ধরি 1500 টাকা, এই 50,000 থেকে 1500 বাদ দিলে কত হয়? 48,500 টাকা ব্যাট বাবদ ডিজেলও হয়ে যাবে, লস হলো, ঠিক না? এটাই কি লস? আর কোনো লস আছে না? ইনভেন্টরি যে সে 1 বছরেরটা একবারে কিনে নিল 5 লাখ টাকা, ইনভেন্টরি কি ঠিক থাকবে? নষ্ট হয়ে যাবে না? ডিফেক্ট দেখা দিবে না? গোডাউনের সমস্যা হবে না? গোডাউন ভাড়া বেশি লাগবে না? হ্যাঁ,
এরপরে যদি এটাতে যদি কোনো মানে টেম্পারেচারের কোনো ব্যাপার ট্যাপার থাকে সেখানে কি বিভিন্ন কিছু লাগবে না, ঠিক আছে। তারপরে আর কি কি লাগবে, সবচেয়ে বড় লস কিন্তু বলো নাই, সবচেয়ে বড় লসটা কি হবে দেখি বলতে পারো কিনা? টাকা বসে থাকবে স্যার, টাকা বসে থাকবে মানে কি? এই টাকাটা একবারে টাকা দিয়ে বসে তুমি এই টাকাটা কই পাইবা? লিকুইডিটি ক্রাইসিস জিনিসটা কি এটাই তো আমি জানতে চাচ্ছি। একটা প্রোডাক্ট অনেকগুলো টাকা ইনভেস্ট করে রাখছে। এটার নাম লিকুইডিটি ক্রাইসিস? হ্যাঁ, মালিকের টাকা মালিকে একটা প্রোডাক্ট কিনছে, তোমার অসুবিধা কি? বলো, সমস্যাটা বলতে হবে তো। তার মানে কি তুমি সমস্যাটা ধরতে পারো নাই। তারল্য সংকট জিনিসটা কি আমি তো এটাই বলছি, এই কোম্পানির কি তারল্য সংকট হলো আমি তো এটাই জানতে চাচ্ছি। ইনভেস্ট করতে পারবে না, কোনো দিন যাবে স্যার। কোথায় ইনভেস্ট করবা? পরবর্তীতে ইনভেস্টমেন্ট তো পরের কথা, এখন তুমি পরবর্তী ইনভেস্টমেন্ট তো কোথায় ইনভেস্ট করবা? এত ব্যবসায়ী এটা কিনে রাখছে 5 লাখ, একবার অসুবিধা কি? প্রোডাক্ট না বিক্রি করলে কি চলে না? 1 বছর যেহেতু বিক্রি হচ্ছে চলবে নাকি? তার ব্যবসায়ী তো এটা, তার ব্যবসায়ীটা না 5 লাখ টাকা একবার 1 বছরেরটা কিনছে, তোমার অসুবিধা কি? টাকা পাইছে কিনছে, দামে কম পাইছে, রেটে ধরো 1 টাকা করে কম পাইছে কিনছে, তোমার অসুবিধাটা কি? সে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো আমি এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, তো ইন্টারেস্টটা কেমনে আসলো এইটাই তো বলতে হবে। তো এটাই জানতে চাচ্ছি কিভাবে ইন্টারেস্টটা বেশি আসলো। কি ইনফ্লো হচ্ছে না? মানে একটা সহজ জিনিস বুঝায় বলতে তোমাদের এত অসুবিধা হচ্ছে কেন? ধরো ব্যাংকের থেকে সে যদি 5 লাখ টাকা এটার জন্য লোন নেয়, তো 5 লাখ টাকা 10% কত? তা আগে ওইখানে বেডের জন্য গেল 48,500, এখানে গেল কত? 50,000। হ্যাঁ, আরো গুডাউন টুডাউন নষ্ট মষ্ট না ধরলো, ধরে নিলাম লাখ খানেক টাকা, তো 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তার চলে গেল। হ্যাঁ, তাহলে 1 লাখ টাকা 5 লাখ টাকার মধ্যে পার্সেন্টেজ কত হয়? 20%। সে কি প্রোডাক্ট বিক্রি করে 20% লাভ করে ফেলবে? তো এই সামান্য জিনিসটা বুঝাইতে তোমার অসুবিধা হচ্ছে কেন? তারল্য সংকট তো এইটাই যে মেয়ে তোমার এখানে বিজনেস করতে গেলে এই বিজনেসের জন্য তুমি পারচেজ বাবদ আমি যদি সর্বোচ্চ 3 মাস ধরে থাকি, তোমার তো এই প্রোডাক্ট তো 2 মাসেরই যথেষ্ট। তাহলে তুমি কারেন্ট মাস এবং পরের মাস রাখবা, তাহলে তোমার বিক্রি যদি হয় 5,000, তুমি 10,000 টাকা কিনা পর্যন্ত 5 লাখ টাকা লোন নেওয়ার দরকার নাই, তোমার 10,000 টাকা লোন নিলেই চলতো। তো তুমি 5 লাখ টাকা লোন নিছো, ব্যাংক ইন্টারেস্ট দিছো 20%, আর তুমি মনে করছো দুনিয়া উল্টায় ফেলাইছো। ইট ইজ রং। তুমি কোম্পানি ক্ষতি করেছো। কেন ক্ষতি করেছো? তোমার এই বিজনেসের জন্য 5 লাখ টাকা ব্যাংক লোনের দরকার নাই, তোমার এই বিজনেসের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ব্যাংক লোন ছিল 10,000 টাকা, আর তুমি এখানে খরচ করছো কত টাকা? পাইছো, খরচ করছো 5 লাখ টাকা, এবং খরচ করছো 5 লাখ টাকা করার কারণে এটা এট দি এন্ড অফ দ্য ডে এই বিজনেস তোমার লস হবে। কেন লস হবে? ব্যাংক লোনেই আসবে অনেক টাকা, অন্য কিছু তো পরে। এই জিনিসটা বোঝায় বলতে পারছো না কেন? একটা জিনিস সব সময় মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ডস এর বাইরে যখনই তুমি কোনো কিছু করো সেটা কখনোই বেনিফিশিয়াল না, ঠিক আছে। এখন সে যদি পার কেজিতে ধরো পার কেজি হলো 50 টাকা, পার কেজিতে 1 টাকা করে কম পাইলো, তাহলে 50 ভাগের 1 ভাগে কত পার্সেন্ট? 1 ভাগ 50, তাইলে 2%। সে কিন্তু একটা সেভ করছে, কত পার্সেন্ট সেভ করছে? 2%। জরিমানা লাগাইছে কত পার্সেন্ট? মানে থাম্ব রুলেই বোঝা যাচ্ছে 2% সেভ করে 20% গচ্চা দিয়েছে, 20%
ক্ষতি করেছে। সাধারণত তুমি যদি দেখো বাংলাদেশের যত কোম্পানি আছে বেশিরভাগ কোম্পানিতে এই ঘটনাগুলো ঘটে। কেন ডাটা দিয়ে বুঝতে পারবে না? এই জিনিসটা ইয়ার এন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে বের করতে পারবে না? কেমনে করবা? বুদ্ধি খরচ করো মিয়া। ওখানে পারচেজ ডিউরিং দি ইয়ার ফিগারটা লেখা থাকে না? কত দিনের ফিগার লেখা থাকে? 1 বছরের 12 দিয়ে ভাগ দিতে জানো না? ভাগ দিলে 12 দিয়া। ধরো তোমার এখানে পারচেজ লেখা আছে কথার কথা 1,20,00,000, 12 দিয়ে ভাগ দিলা, প্রতি মাসে কত আসলো? 10 লাখ। তাহলে তার যে কোম্পানির বিক্রি ধরো কথার কথা সেখানে আছে 1,80,00,000, সেলস আছে কত? 12 দিয়ে ভাগ দাও। শিখো, প্র্যাকটিক্যালি শিখো এগুলা। হ্যাঁ, 15 লাখ টাকা তোমার, 15 লাখ টাকা সেলস, কিনার কথা কত? 10 লাখ। সেলস হইল 15 লাখ, কিনবা 10 লাখ পার মান্থ। তাহলে 15 লাখ টাকা সেলস করে তাহলে তুমি যদি সেখানে প্রফিট থাকে মার্জিন তোমার 10%, ধরো প্রফিট আছে মার্জিন 10%, এখন তোমার লিকুইডিটি কত টাকা? ব্যাংকের থেকে কত টাকা লোন নিবা বল, আমরা বুঝাই বলো। একটু কাগজে লেখো, প্র্যাকটিক্যালি আসো। হ্যাঁ, একটা কোম্পানি, যে কোম্পানির সেলস হলো 1,80,00,000, একটু বুদ্ধি খরচ করো, প্র্যাকটিক্যালি হো, প্র্যাকটিক্যাল হো। সেলস 80 লাখ, পারচেজ হইল 1,20,00,000, লেখো পারচেজ 1,20,00,000, ঠিক আছে? কোম্পানির যে সিস্টেম, হ্যাঁ, 2 মাসে মানে 60 ডেজ ক্রেডিট। এই 60 ডেজ ক্রেডিট পাইলা কেমনে? ট্রেড রিসিভেবল আছে না? ট্রেড রিসিভেবল যে ফিগারটা আছে, ট্রেড রিসিভেবল ফিগারে সেলস দিয়ে ভাগ দিয়ে দেখবা কয় মাসের। এখন ট্রেড রিসিভেবল, হ্যাঁ লেখো 60 ডেজ, আমি লিখে দিব না, তুমি ঠিক বাইর করে নিবা। ট্রেড রিসিভেবল ফিগার লেখো। ট্রেড রিসিভেবল আছে কথার কথা, ট্রেড রিসিভেবল আছে 50,000, ধরো ট্রেড রিসিভেবল 50,000, ঠিক আছে? ট্রেড পেয়েবল আছে ট্রেড পেয়েবল আছে 10,000। এই কোম্পানিটার ব্যাংক লোন কত টাকা নেওয়া উচিত ছিল? কত টাকা ব্যাংক লোন নিলে এই কোম্পানিটা সুন্দরভাবে চলবে দেখি বলতে পারবি না? আচ্ছা, এই কোম্পানির প্রোডাক্টটা তৈরি করতে, লেখা রাখো, এই কোম্পানির প্রোডাক্টটা তৈরি করতে 7 দিন সময় লাগে। প্রোডাক্ট তৈরি করতে সময় লাগে 7 দিন, এক একটা প্রোডাক্ট তৈরি করতে 7 দিন সময় লাগে। আচ্ছা, তোমরা পরে কইরো, আমি তোমাদেরকে এই ক্যালকুলেশনটা বুঝাই দিই। তোমরা পরে কোথাও এটা জিনিসটা পাইবা, ক্যাশ অপারেটিং সাইকেল, এই শব্দটা পাবা, ক্যাশ অপারেটিং সাইকেল। ক্যাশ অপারেটিং সাইকেল হলো তুমি একটা টাকা মার্কেটে ছাড়ার পর এই টাকাটা ঘুরে আসতে কতদিন বা কত মাস বা কত বছর সময় লাগে, এটার নাম হলো ক্যাশ অপারেটিং সাইকেল। ক্লিয়ার? হ্যাঁ, ক্যাশটা ঘুরে আসতে কতদিন সময় লাগে, ঠিক আছে? এটা এইভাবেই ক্যাশ অপারেটিং সাইকেল লেখা আছে, বিভিন্ন ব্যাংকে এই জিনিসটা পাবেন। আচ্ছা,
তাহলে এই জায়গায় যদি আমি ক্যাশ অপারেটিং সাইকেলটা বের করি, স্টেপ বাই স্টেপ করো। 1 নাম্বার, তাহলে তোমার ক্রেডিট সেলসে কত দিন? সেলস তোমার কত? সেলস 1,80,00,000। 1,80,00,000 রে তুমি 300 দিন, 225 দিন ধরো, আর না 365 দিনই ধরো। 1,80,00,000 রে 365 দিয়ে ভাগ দাও, তাহলে ডেইলি সেলস তোমার বাইর হবে 365 দিয়ে ভাগ। আরে তোমার মাসের কথা বলছি, তোমার মাথা মুথা কি গেছে? একদিনে কত? 50,000। তো সেটি লেখো। তাহলে তোমার ডেইলি সেলস হলো 50,000। এবার তোমার ক্রেডিটর কত? না, ক্রেডিটর ট্রেড ক্রেডিটর বাড়ায় দাও। ট্রেড ক্রেডিটর তুমি 5 লাখ লেখো। ট্রেড ক্রেডিটর লেখো 5 লাখ। হ্যাঁ, ট্রেড রিসিভেবল লেখো 5 লাখ। আমি আরেকটা শব্দ ভুলে গেছি, ইনভেন্টরি লেখো। হ্যাঁ, ইনভেন্টরি লেখো 45 লাখ। ঠিক আছে, ইনভেন্টরি 45টা, তুমি 75 লাখ লেখো। ইনভেন্টরি লেখো 75 লাখ। ওই কোশ্চেনে ওই জায়গায় 5 লাখ লেখো আর 75 লাখ লেখো। ঠিক আছে, তাহলে কত দিনের ইনভেন্টরি আছে? না, আগে তুমি পারচেজ থেকে আসো। 1 বছরের পারচেজ রে 1 দিনের পারচেজ নিয়ে আসো। ডেইলি পারচেজ কত? ওই ফিগারটা লেখো। একদিনের সেলস বের করো, একদিনের পারচেজ বের করো। একদিনের সেলস হলো 49,315 বা 50,000। একদিনের পারচেজ হলো 32,876। ঠিক তো? আচ্ছা, এইবার তুমি উপরের রেশিওগুলো বাইর করো। 1 নাম্বার লেখো ডিএসও, নিচে ডিএসও বড় হাতের। হ্যাঁ, ব্র্যাকেটে লেখো ডেজ অফ সেলস আউটস্ট্যান্ডিং। ডেজ অফ সেলস আউটস্ট্যান্ডিং অর্থাৎ কত দিনের সেলস তোমার বাকি থাকে। হ্যাঁ, তোমার ট্রেড রিসিভেবল কত ছিল? 5 লাখ। তাহলে 5 লাখ রে তুমি সেলস দিয়ে ভাগ দাও, তাহলে 5 লাখ ডিভাইডেড বাই ওই যে কত 49,315 কত দিন হয়? সমান সমান 10 ডেজ। লেখো 10 ডেজ। তাহলে 10 দিনের সেলস বাকি থাকে। এরপর লেখো ইনভেন্টরি, ডিওএস, ডেজ অফ স্টক। ডিওএস ডস, এটা হলো ডেজ অফ স্টকস। হ্যাঁ, বের করো। একদিনের তোমার ইনভেন্টরি কত আছে? 75 লাখ। 75 লাখ রে তুমি ইয়ে দিয়ে ভাগ দাও, একদিনের পারচেজ দিয়ে ভাগ দাও। বলো। ডেজ, মান্থ পাইলে কই তুমি? সব ডেজ বের করতেছি, আবার মান্থ থেকে লাগে 227 দিন না 28 দিন। আচ্ছা, 228 দিন।
তাহলে ডেজ হলো 228 দিন, আর ডে অফ সেলস হলো 10 দিন। ঠিক আছে, এরপর পেয়েবল রে ডেজ বানাও। টেবিলটা বাড়াই দেবেন, টেবিল না রাখো 10,000 এলো। পারচেজ দিয়ে ভাগ দাও। তার মানে একদিনের কম হয়, 0 ধরো, 0 ডেজ লেখো, সমান সমান 0 ডেজ। তার মানে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এবার একটা সামারি করো। হ্যাঁ, 1 নাম্বার লেখো ডিএসও, ডেজ অফ স্টক, হ্যাঁ ডিওএস, ডিওএস ডস দূরে লেখো, সমান সমান দিয়ে কত দিন, হ্যাঁ 227 লেখো বা 228। হ্যাঁ, তারপরে ডিএসও লেখো কত, 10 দিন। নিচে লেখো পেয়েবলটা, ডিওপি লেখো, ডেজ অফ পেয়েবল, সেখানে 0 ডেজ, 0টা মাইনাস চিহ্ন দিয়ে লিখবা, মাইনাস, একই তো, পারচেজ দিয়ে ভাগ দিবা। এখন নেট করো, 228 আর 10 229, 29 থেকে 200 শূন্য গেলে 229, 229 229, ও 238, 238 দিন। সে ব্যাংকের থেকে লোন নিছে, ধরো ব্যাংক লোন লেখো, ব্যাংক লোন নিয়েছে 1 কোটি লেখো, ব্যাংক লোন নিয়েছে 1 কোটি। এখন বলো সে কি সঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে? 1 কোটি, সে ব্যাংক লোন কত দিন নিয়েছে, 1 কোটি ব্যাংক লোন নিয়েছে না, সে ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে? সে কিন্তু ব্যাংক লোন নিয়ে 238 দিনের একটা ফান্ড ব্লক করে রেখেছে। এই কোম্পানির জন্য ব্যাংক লোন কত টাকা হলে ভালো হইতো? আমরা এটা যদি সঠিকভাবে করতে চাই তাহলে ডেজ অফ স্টকটা কত দিনের দরকার? কেন 2 মাস? 7 দিনের প্রোডাক্ট তৈরি হয় না? একটা প্রোডাক্ট তৈরি করতে কত দিন লাগে? আচ্ছা, এখন এইখানে একটা ব্যাপার আছে, এখানে লেখো এটা হলো স্টক হোল্ড পিরিয়ড, এটা আলাদা, এটা কিন্তু তোমাদের এই বইয়ে পাবা না, যদিও আমরা এই জিনিসটা কি হচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে। 1 নাম্বার লেখো যে অর্ডারিং ডেজ, তুমি একটা প্রোডাক্ট অর্ডার দিলা, অর্ডার দেওয়ার পর মালটা তোমার গোডাউনে আসতে কয়দিন সময় লাগে? মাল তো রেডিলি অ্যাভেলেবল, ফোন করলা বা অর্ডার দিলা সাথে সাথে পেয়ে যাবা, ধরো 3 দিন সময় দিলা, 3 দিন লেখো, কারণ এগুলো হলো ডিসিশনের ব্যাপার, এগুলো শিখে নাও। তাহলে 3 দিন পরে মালটা তোমার গোডাউনে চলে আসলো, ঠিক আছে? এই ওই দরজাটা খুলে রাখছো কেন? এসি চালাইয়া বন্ধ করো, হ্যাঁ এটা দরজা বন্ধ করো। তাহলে অর্ডার করলা 3 দিন, 3 দিনের জন্য তোমার স্টকটা রাখতে হবে, ঠিক কি না? তাহলে তোমার 3 দিন স্টক রাখতে হবে। অর্ডার দিলা, অর্ডার দেওয়ার পর প্রোডাক্টটা তৈরি করতে কতদিন লাগে? 7 দিন। তাহলে লেখো প্রোডাকশন,
7 days। এটার সাথে তুমি একটু উইকেন্ড যোগ করো। ধরো শুক্র শনি যদি উইকেন্ড ধরি, যোগ উইকেন্ড ধরো, উইকেন্ড ধরো তুমি আরো 2 দিন, ঠিক আছে? তাহলে হ্যাঁ, টান দিয়ে যোগ করো, টান দাও, 7 3 10 12, তাইলে মিনিমাম 12 দিনের র মেটেরিয়াল লাগবে, ঠিক আছে? 12 দিনের লাগবে কত র মেটেরিয়াল? এনে লেখো র মেটেরিয়াল 12 পেজ, এই আগে দিয়ে 12 পেজের আগে লেখো র মেটেরিয়াল। র মেটেরিয়াল লাগবে কত দিনের? 12 দিনের। এবার ফিনিশ গুডস কত দিনের লাগবে? ফিনিশ গুডস হইল, ধরো কাস্টমারের কাছ থেকে ফিনিশ গুডসটা আসবে, কাস্টমারের কাছ থেকে ফিনিশ গুডসটা কিভাবে আসবে একটু মনোযোগ দিয়ে শোনো। ফিনিশ গুডসটা আসবে প্রথমে রিটেলারের কাছ থেকে। মাল কত দিনের রাখে? তোমার প্রোডাক্ট যে হারে বিক্রি হয়, ধরো তোমার কতগুলো প্রোডাক্ট বিক্রি হচ্ছে দেখো তো। ধরো তোমার এক একটা প্রোডাক্টের দাম যদি 10 টাকা হয়, একটু মনোযোগ দিয়ে শোনো, একটা প্রোডাক্টের দাম 10 টাকা, তাহলে 1 কোটি 20 লাখ, এই সেলস কত? 10 দিয়ে ভাগ দাও, 18 লাখ প্রোডাক্ট লেখো। তাহলে 18 লাখ প্রোডাক্ট যদি তোমার বছরে বিক্রি হয়, তাহলে তোমার যদি দোকান থাকে, তুমি যে সারা বাংলাদেশে তোমার 1000 রিটেলার আছে, 1000 দোকানে তুমি প্রোডাক্ট দিতে পারো, তাহলে এক এক দোকানে প্রোডাক্ট থাকবে কত বছরে? কি বুঝতেছো নাকি বুঝো নাই? তুমি যে রিটেল কভারেজ করেছো, তোমার দোকান সারা বাংলাদেশে তোমার 1000 দোকানে তোমার প্রোডাক্ট বিক্রি হয়, তাহলে 1000 দোকানে 18 লাখ প্রোডাক্ট বিক্রি হলে এক এক দোকানে কয়টা করে প্রোডাক্ট বিক্রি হয়? 18 লাখ রে 1000 দিয়ে ভাগ দাও, 1800, 1800 তো বছরে, তাহলে ডেইলি কত? ডেলিভারি করতে হবে না? কত দিনের? ডেইলি কয়টা? 4.9 স্যার, 4.9। তার মানে ডেইলি 5টা করে প্রোডাক্ট দোকান থেকে বিক্রি হয়। তোমাদেরকে সবসময় একটি কথা মনে রাখবো, এটা হলো মার্কেটিং স্ট্র্যাটেজি। তোমরা সবসময় প্রোডাক্ট তোমার নিজের গোডাউনে এবং তোমার ডিলারের গোডাউনে বেশি রাখতে দিবা না। তুমি চাইবা দোকানদারের দোকানে মাল যত বেশি রাখা যায়। তুমি তোমার নিজের কাছেও কম রাখবা, তোমার ডিলারের কাছে কম রাখবা। দোকানদার একদম রিটেলারের কাছে যেন রিটেল কভারেজ থাকে, এই জিনিসটা খেয়াল রাখবা। এবং এটার জন্য যদি কোনো ইনসেনটিভ লাগে, তুমি ইনসেনটিভ দিবা, আদারওয়াইজ তোমার বিজনেস কিন্তু চলবে না। তোমার দোকানেও তোমার ওয়্যার হাউসে মাল থাকলেও কাস্টমার দেখবে না, ডিলারের ঘরে মাল সমানে পড়ে থাকলেও কাস্টমার দেখবে, কারণ এটা তো কার্টুনের ভিতরে। রিটেলারের কাছে আলটিমেটলি প্রোডাক্টটা নিচ্ছে কি এন্ড কাস্টমার। এন্ড কাস্টমার যতক্ষণ পর্যন্ত দোকানে গিয়ে তোমার প্রোডাক্ট না দেখবে, এই প্রোডাক্ট জীবনও বিক্রি হবে না, ঠিক তাই তো? এই জন্যই তাহলে তোমার ডেইলি প্রোডাক্ট বিক্রি হচ্ছে কয়টা? তুমি দেখলা দোকানদার গড়পড়তায় তোমার কাছ থেকে মানে 1 ডজনের কম প্রোডাক্ট, 1 ডজনের নিচে প্রোডাক্ট নেওয়া যায় না। অর্থাৎ তোমার যে কার্টন সাইজ, প্যাকিং সাইজ হলো 12টায় 1 ডজন, 12টার নিচে দোকানদার কিনতে পারে না, একটা করে কিনতে পারে না, একটা দুটা করে কিনতে পারে না, মানে 12টায় অর্ডার দেয়। তাহলে একটা দোকানদারের কাছে প্রোডাক্ট থাকা উচিত কয়টা? এ তো বিক্রি করে ডেইলি 5টা, মিনিমাম 1 ডজন থাকা উচিত। তাহলে মিনিমাম 1 ডজন যদি প্রোডাক্ট থাকা উচিত হয়, দোকান কতগুলা? 1000। তাহলে 1000 গুণ 12 কত? 1 ডজন মানে 12টা।
তাহলে 12,000 প্রোডাক্ট তোমার দোকানে ডেইলি থাকো। এখন তুমি যদি রিটেলারের স্টক হিসাব করো, রিটেলারের কাছে তুমি ডিলার থেকে রিটেলারের কাছে পৌঁছাইতে এখানে একটা টাইম গ্যাপ আছে, রিক্সা ভাড়া এটা সেটা এই একটা বিষয় আছে, এই জিনিসগুলো তোমাকে মনিটর করতে হবে। তুমি ধরে নাও যে ডিলারের থেকে রিটেলার অর্ডার দিলে 3 দিন সময় লাগে, 3 দিনের মধ্যে মাল পৌঁছে, কারণ সে আরও অন্যান্য কিছুর সাথে মিশায়া তারপরে মালটা নিয়ে ডেলিভারি দিয়ে আসে। 3 দিন টাইম ধরে নাও, তাহলে 3 দিন যদি টাইম ধরে নাও, তাহলে 3 দিনে এক এক রিটেলারের বিক্রি হলো 3 পাঁচা 15 পিস, ঠিক কিনা? এখন সে যদি 15 পিস মাল রাখবে নাকি আরো বেশি রাখবে? 15 পিস করে তো তুমি দিবা না, দিলে তুমি দিবা 2 ডজন। তাহলে আমরা ধরে নিচ্ছি 2 ডজন মাল কোথায় থাকবে? রিটেলার লেভেলে। তাহলে 2 ডজন মালের 24 পিস, 24 ইন্টু 1000 দোকান, কত হইলো? আগে যেটা 12 লিখছিলে এটা গুণ 2 দাও। তাহলে 24,000 পিস তোমার কি রিটেলারের স্টক থাকতে হবে। তাহলে লেখো রিটেলারের স্টক 24,000 পিস। এটা ফিনিশ প্রোডাক্ট না? ফিনিশ প্রোডাক্টের দাম কত? ফিনিশ প্রোডাক্ট তো সেলিং প্রাইস 10 টাকা, তুমি তো ধরবা পারচেজ প্রাইস, ধরো 8 টাকা। 24,000 গুণ 8, তুমি বিক্রি এনে করতেছো 10 টাকা, তুমি তো কিনা দাম ধরবা। সেলিং প্রাইস 10 টাকা, পারচেজ প্রাইস ধরে নাও 8 টাকা। আরে সেটা তো ট্রেড রিসিভেবলের কাছে। তুমি আগে স্টকে আসো, আমরা এখনো স্টকে আছি। র মেটেরিয়াল দরকার কত দিনের? আমার র মেটেরিয়াল দরকার 12 দিনের। ফিনিশ প্রোডাক্ট দরকার কত টাকা? ফিনিশ প্রোডাক্ট কত টাকার দরকার? কত পিস? 24,000 পিস গুণ 8 কত হয়েছে? লেখো 1,92,000, একটা জায়গায় ফিগার লেখো। আর র মেটেরিয়াল যে 12 দিনের হিসাব করছো, 12 দিনের একটা কস্ট বাইর করো। ধরে নাও র মেটেরিয়ালের দাম হলো 6 টাকা করে, তাহলে 12 দিনের স্টক কত হবে? তুমি ডেইলি প্রোডাকশন করবা কতগুলা? ডেইলি বিক্রি কতগুলা? ডেইলি বিক্রি কত পিস? কি মনে আছে না, ভুলে গেছো? 5,000 পিস মনে আছে না? তাহলে তো তোমার তো মিনিমাম 5,000 পিস বানাইতে হবে। তুমি এটার সাথে আরো 10% যোগ করো, 5,000 এর সাথে আরো 10% 5,500 পিস, ধরো 6,000 পিস। তাহলে তুমি প্রোডাকশন করবা কত? প্রোডাকশন লেখো 6,000 পিস, 6,000 গুণ 8, 48,000। র মেটেরিয়াল লেখো, র মেটেরিয়াল কত দিনের? 12 দিনের। 12 দিন গুণ পার ডে প্রোডাকশন কত? 6,000। 12 ইন্টু 6, 6,000। 12 ইন্টু 6,000 ইন্টু 6 টাকা করে, র মেটেরিয়াল 6 টাকা দাম, কত হইল? কি খুরশেদ ভাই লিখতেছেন না কেন, হারাই গেছেন? জিজ্ঞেস করেন, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করেন। 12 ইন্টু 6,000 ইন্টু 6, 4,32,000। তাহলে কি কি সংখ্যা পাইলা বলো তোমাকে? র মেটেরিয়াল পাইলা, লেখো একটু নিচে ফাঁক দিয়ে লেখো র মেটেরিয়াল। খুরশেদ ভাই থেকে লেখা শুরু করেন। 4,32,000 লেখো, র মেটেরিয়াল 4,32,000 হয়েছে নাকি?
লেখো র মেটেরিয়াল দূরে লেখো, ফিগারগুলো যোগ করতে হবে। র মেটেরিয়াল দূরে লেখো 4,32,000। তারপর প্রোডাকশনের মধ্যে ওয়ার্ক ইন প্রোগ্রেস লেখো। প্রোডাকশন মানে এটাকে ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে। ওয়ার্ক ইন প্রোগ্রেস কত টাকা? 48,000। ওই যে 6,000 ইন্টু 8 মনে আছে? 48,000। তারপরে তোমার ফিনিশ গুডস। ফিনিশ গুডসটাতে একটা বিষয় আছে। ফিনিশ গুডসটাতে তুমি শুধু রিটেলারেরটা বের করছো, তাই না? রিটেলার বের করছো না? ডিলারেরটা বের করো। রিটেলার, ডিলার, গোডাউন তিনটা বের করতে হবে। রিটেলারে কত হয়েছে? 1,92,000। এটার নিচে লেখো ডিলার। রিটেলারের 1,92,000, রিটেলারের নিচেই লেখো ডিলার। ডিলারের বাইর করো। ডিলারের 3 দিন না, তাহলে ডেইলি বিক্রি হয় 5,000। 5,000 ছিল না? রিটেলারের কত বিক্রি হয় মিয়া? ফাইনাল বিল কি ডেইলি তোমার বিক্রির টার্গেট কত? 5,000। তাহলে 5,000 ইন্টু 3 দিনের 15,000। 15,000 ইন্টু 8 ওইখানেই লেখো। 15,000 ইন্টু 8 কত হয়? 5,000 ইন্টু 3 ইন্টু 8, হ্যাঁ 1,20,000 লেখো। তাহলে তোমার গোডাউনে নিজের গোডাউনে কিছু রাখতে হবে না? নিজের গোডাউনে কয় দিনের রাখবা? তুমি তো ডেইলি বানাচ্ছই। আমার 5 দিনের, সর্বোচ্চ 5 দিন রাখলেই তো হবে, এর তো বেশি দরকার না। 2 দিন ছুটি, আসলে 3 দিন রাখলেই চলে, আমি 5 দিনের ধরলাম। তাইলে ওয়্যার হাউস লেখো। ওয়্যার হাউসে হলো ডেইলি বিক্রি করো 5,000 ইন্টু 5 ইন্টু 8, 8 টাকা করে কস্টিং। তাহলে ফিনিশ গুডস হইতেছে এখানে, এই যে আগে যেখানে লিখছিলে র মেটেরিয়াল 4,32,000, ওয়ার্ক ইন প্রোগ্রেস 4,48,000, এখানে ফিনিশ গুডস লেখো। ফিনিশ গুডসে ওই ফিগারগুলো যোগ করো। কি কি আছে ব্র্যাকেট দিয়ে লেখো। 1,92,000 যোগ 1,20,000 যোগ কত? যোগ 2 লাখ, টোটাল বসাও। ডিলারের স্টক, তোমার গোডাউনের স্টক, রিটেলারের স্টক, 3 স্টক কত? ব্যাংকের থেকে লোন নিতে গেলে এইসব জিনিস লাগে। দেখো 5,12,000। রিসিভেবল কত? ট্রেড রিসিভেবল ট্রেড রিসিভেবল 5 লাখ। তার মানে আমি এক কাজ করি, আমি রিটেলারে কতদিন, রিটেলারের স্টকে কতদিন আছে? কতদিনের মাল রাখে? রিটেলার কয় দিনের মাল রাখে বলো? রিটেলারে 5 দিনের মাল দিছি, তাহলে রিটেলারে যদি 5 দিনের মাল দিই, ডিলারে কয় দিনের মাল দিছি? 8 দিন। আর হ্যাঁ, রিটেলারে 5 দিনের মাল দিছি, ডিলারে 3 দিনের মাল দিছি, কয় দিন হলো? 8 দিনের মাল দিছি। তাহলে আমার এই 8 দিনের মালে, এই ডিলারেরটা তো আমি এখানে ধরছি, আমি ট্রেড রিসিভেবল ধরবো রিটেলার যেটা বিক্রি করতেছে। রিটেলার ডেইলি বিক্রি করতেছে কয় পিস? 5,000 পিস। আমার ট্রেড রিসিভেবল কত আছে? 5 লাখ না? কত দিনের আছে? ট্রেড রিসিভেবল কত দিন বের করছো? তাই দিন বের করলো না, কি বলেন না বলেছিলেন? ডিএসও বের করলে কি ভুলে যাও কেন? 10 দিন না? তাহলে ওইটাই লিখবা। তাহলে ট্রেড রিসিভেবল লেখো 10 দিন, মানে ওই টাকারই লেখো। কত? 50,000, 5 লাখ, 5 লাখ লেখো। তাহলে র মেটেরিয়াল হলো 4,32,000, ওয়ার্ক ইন প্রোগ্রেস 48,000, ফিনিশ গুডস 5,12,000, ট্রেড রিসিভেবল 5 লাখ। ঠিক আছে? আর তো কিছু নাই।
যোগ দাও। হ্যাঁ 14,92,000 লেখো। এখান থেকে ট্রেড পেয়েবল কত এটা বিয়োগ দাও। তুমি বাকি পাও যেখান থেকে যতটুকু বাকি পাও, ট্রেড পেয়েবল হলো 10,000 নাকি, এই 10,000 বিয়োগ দাও। তাহলে 14,82,000। এই ব্যবসাটা চালাইতে গেলে ব্যাংকের থেকে 14,82,000 অর্থাৎ 15 লাখ টাকা লোন নিলেই যথেষ্ট। লোন নিছো কত বলো? লোন নেওয়া উচিত ছিল কত? আর লোন নিয়েছো কত? 1 কোটি। তাহলে কি কাজটা ভালো হইলো না খারাপ হইলো? হ্যাঁ, তাহলে কি ব্যবসা টিকবে না ডুববে? হ্যাঁ, বিষয়টা বুঝছো? তাহলে ব্যবসা বাণিজ্য করতে গেলে এইভাবেই চিন্তা করতে হবে। যখন তুমি এইভাবে চিন্তা করবা না, অন্য কোনো ভাবে চিন্তা করবা, তার মানে হলো তুমি বিজনেসম্যান না, ইউ আর থিঙ্কিং আদারওয়াইজ। সো আজকের ডিসকাশনের পয়েন্ট এ পর্যন্তই। একটি কথা অবশ্যই সবাইকে মনে রাখতে হবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাতা উল্টাইলেই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে এই কোম্পানি এই কাজটি করছে, তখনই অডিটটা ভালো করে করতে পারবে, তখনই তুমি একজন সার্থক অ্যাকাউন্টেন্ট হতে পারবে। এগুলো বানানো আছে, দেখা হয়নি চক্ষু মিলিয়া, তোমাদের জন্য সব রেডি করা আছে, একদম রেডি করা আছে। ওই যে প্রজেক্ট প্রোফাইল করতেছো না একটা আয়সা, ওখানে সব এইভাবে দেওয়া আছে। আমার সব জিনিস সাজানো গোছানো, আমি খুব গোছানো কাজকর্ম করা পছন্দ করি। এবং দেখো আমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিজাইন টেমপ্লেট আকারে করা আছে। যখন এইগুলো শিখবা তখনই তুমি হতে পারবা একজন জেনুইন কম্পিটেন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট, বিএ কম্পিটেন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট। টিপিক্যাল বুক কিপার হয়ে লাভ নাই। আর এগুলো যখন করবা, এগুলো যখন জানবা, তখন মালিক আইসা যদি তোমার কাছে বলে, তো বলতে হবে যে আপনার এখানে তো এত টাকা নিলেই হয়েছে, আপনি এত টাকা লোন দিচ্ছেন, এটা তো আপনার জন্য লস হয়ে গেছে, এই টাকাটা কিভাবে রিকভার করবেন? আপনার তো প্রফিট মার্জিন নাই, তোমার এখানে বিক্রি কত, এখানে হিসাব করো না, ক্যালকুলেশন আছে না, তোমার তো সেলস আছে, মার্জিন কত টাকা বলো মিয়া? 1,82,00,000 উপরে 20% মার্জিন কত হয় লেখো, ক্যালকুলেশন করো। মানে কি পরিমাণ ধরা খাবে অগ্রিম কয়ে দাও, রে অগ্রিম বলে দাও যে আপনি এত ধরা খাবেন বছরের শেষে। আমি কয়ে দিলাম, আমি এখন বলে দিলাম আপনি বছরের শেষে মিনিমাম এত টাকা লস করবেন, এখনই বলে দাও। 1,80,00,000 গুণ 20%, ওই যে 20%টা কেমনে পাইলা? 10 টাকা বিক্রি করো, 8 টাকায় কস্ট, হ্যাঁ 36 লাখ টাকা। তাহলে তুমি 36 লাখ টাকা মার্জিন পাইবা। তুমি ব্যাংকের থেকে লোন নিছো কত? 1 কোটি। 1 কোটির উপর ইন্টারেস্ট আসবে কত? 12% ধরো। 12 লাখ টাকা ইন্টারেস্ট বাদ দাও। তো এই গ্রস প্রফিটের পরে আরো আছে না, এডমিন কস্ট আছে না, এডমিন কস্ট তুমি ধরে নাও, তার এডমিন কস্ট বছরে 30 লাখ টাকা, এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 30 লাখ টাকা, আর ওই ডিস্ট্রিবিউশন সেলস এন্ড মার্কেটিং কস্ট মনে করো আরো 50 লাখ টাকা। লেখো 50 আর 30 কত লাখ? 80 লাখ। ট্যাক্সটা ভুলে যাও আপাতত, ধরে নাও ট্যাক্স দিতে হবে না, ফ্রি। আচ্ছা কত হয়? ইগনোর ট্যাক্স, ইগনোর ব্যাট কত হয় বলো, তাড়াতাড়ি বলো। না বলো, হ্যাঁ
বলিস তো 50 লাখ টাকা এই তুমি খুব কুইক কালেক্ট করতেছো টাকা, মানে সমানে ছাড় মার দিতেছো, বিভিন্ন ছাড় দিচ্ছ, এই কারণে তো তোমার রিসিভেবল কম 5 লাখ টাকা। ক্রেডিটর 10 দিন না, ক্রেডিটর তো তোমার 60-70 দিন থাকে। এখন কত বলছো না কেন? সেই লসটাই তো কত, আমি সেটাই জানতে চাচ্ছি, সেটা মালিককে আগে অগ্রিম বলে দিবা। তোমার টোটাল কত হয়েছে? 36 লাখ আর 50 লাখ কত হয়েছে? এই একটা দেখো, ফিনান্স কোর্স বাদ দাও নাকি? কোথায় বাদ দিছো? আরে ফিনান্স কোর্স এনে যোগ করো না, টোটাল খরচ এত, আপনি লাভ পাইতেছেন এত, তাইলে তো হয়। কেমনে লাভ কত পাচ্ছি? 36 লাখ। আর এখানে খরচ কি কি হচ্ছে? ফাইন্যান্স কস্ট কত? ফাইন্যান্স কস্ট 12 লাখ, এডমিন 30 লাখ, আর 50 50 30 80 আর 12 92 লাখ। 92 লাখের এগেইনস্টে পাচ্ছি কত? তাহলে নাই কত? তুমি বলবা যে আমি এখন থেকে বলে দিলাম, আপনি মোটামুটি ভাবে কত 56 লাখ টাকা লসের খাতায় নাম লেখা এরপর বাড়ি যাবেন। এবার বুঝেন আপনি কি ব্যবসা করতেছেন, অগ্রিম বলে দিবা। ঠিক আছে, তাহলে আজকের আলোচনাটা কি ভালো লেগেছে? কি শিখলে? হোয়াট ইউ লার্ন? যে কোনো একজন একটু দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলো। আজকের আলোচনায় জার্নালিটি পরে ব্যাংক রিলেটেড যে কি শিখলা বলো, যে কোনো কে বলতে চাও? যে কোনো একজন বলো। আমি বলতে চাও? আচ্ছা, কনফিডেন্স কার বেশি আছে বলো, মুন্না বলো, দাঁড়াই বলো। হ্যাঁ কত টাকা লোন নিবে, হ্যাঁ কত টাকা লোন নেওয়া উচিত এটা কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিস করতে গিয়ে আমাদেরকে কি কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে রিসিভেবল কত টাকা পড়ে আছে, স্টকে কত টাকা পড়ে আছে, এবং রিসিভেবল, পেয়েবল, স্টক, স্টক মানে ইনভেন্টরি, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, প্রোডাকশন, তিনটাই দেখতে হবে। এবং সেই ইনভেন্টরির যে ক্যালকুলেশনগুলো কেমনে করে, কিভাবে করে এবং কিভাবে করা উচিত, কতদিন থাকে, কতদিন থাকা উচিত, সেই ক্যালকুলেশন সহ কি করতে হবে? বের করতে হবে। বের করে আমরা দেখলাম একটা কোম্পানির ব্যাংক লোন কত টাকা নেওয়া উচিত, সে আসলে কত টাকা নিয়েছে, সে কি বেশি নিছে নাকি কম দিয়েছে। সে যদি বেশি টাকা নিয়ে থাকে তাহলে তার লস হবে, কি পরিমাণ লস হবে আমরা অগ্রিম বলে দিলাম। তাহলে এটাই হলো বিগ ফিনান্সিয়াল অ্যানালিস্টের কাজ। একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট এই কাজগুলোই করবে। ব্যাংক যখন লোন দেয় এভাবে দিবে, তাইলে এখানে আমরা ধরেই নিতে পারি এই ব্যাংক এই কোম্পানিকে লোন দেওয়ার সময় এগুলো যাচাই বাছাই করে লোন দেওয়া হয় না। হ্যাঁ, কোনো কিছু বিশেষ ব্যবস্থায় লোন দেওয়া হয়েছে না, এগুলো নাম বলার দরকার নাই। মানে আমি বলতে চাচ্ছি বিশেষ কোনো ব্যবস্থায় এটা লোন দেওয়া হয়েছে যেটা অযৌক্তিক, যেটা অপ্রয়োজনীয়, এবং এই কারণে অনেক রিয়েল বিজনেসম্যান লোন পাচ্ছে না, এবং এইভাবেই ব্যবসা প্রতিষ্ঠিত করে, সবই করে, ফিগার চেঞ্জ করে করে দেয়। এটা ম্যানিপুলেট করে করে দেয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর টুডে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।